এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 7-এর জিওগ্রাফির তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সামেটিভ এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। এই সাজেশনটা তোমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে ফলো করবে। আশা করছি এর থেকে তোমরা অনেক প্রশ্নে কমন পেয়ে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রতিটা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে এবং কোন প্রশ্নে কত মার্কস থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। 1 নম্বর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো কিন্তু 1 মার্কস করে থাকে। 1 নম্বর দেখো আল্পস কোন শ্রেণীর পর্বত? উত্তর হবে ভঙ্গিল পর্বত। 2 হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? উত্তর হবে পামির মালভূমি। 3 হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন দেখো কোন গ্যাস ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটিয়েছিল? উত্তর হবে মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। পরের প্রশ্ন দেখো কোন দেশকে মৎস্যজীবীদের দেশ বলা হয়? উত্তর হবে নরওয়েকে। নেক্সট প্রশ্ন দেখো তৈগা কথার অর্থ কি? উত্তর হবে পাইন বন। এর পরের প্রশ্ন দেখো আল্পস কোন শ্রেণীর পর্বত? উত্তর হবে নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম লেখো। উত্তর হবে আমাজন নদী অববাহিকা। এর পরের প্রশ্ন দেখো কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপে দ্রুত পরিবর্তন দেখা যায়? উত্তর হবে ব্যারোগ্রাম। নেক্সট প্রশ্ন দেখো কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলা হয়? উত্তর হবে মূলমধ্য রেখাকে। 10টা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখবে। এরপর চলে আসে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো 2 বা 3 মার্কসে থাকে। 1 নম্বর দেখো মিনামাটা ব্যাধি কি? উত্তর হবে 1932 সালে জাপানের মিনামাটা উপসাগরে একটি রং কারখানা থেকে পারদ, এখানে হবে, পারদ দূষণের জন্য ওই পারদ সামুদ্রিক মাছের দেহে কেন্দ্রীভূত হয়। উপকূলের অধিবাসীরা ওই মাছ খাওয়ার ফলে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং তার মধ্যে অনেকের মৃত্যু হয় এবং অনেকে বিকলাঙ্গ হয়ে যায়। একে মিনামাটা ব্যাধি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো মৃত্তিকা দূষণ কাকে বলে? উত্তর হবে কলকারখানা দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, রাসায়নিক পদার্থ প্রভৃতি মাটিতে মেশার কারণে, এখানে প্লাস্টিকের পরিমাণটা কমা দেবে, মাটির স্বাভাবিক উর্বরতা গুণগত মানের হ্রাসকে মৃত্তিকা দূষণ বলা হয়। 3 নম্বর প্রশ্ন দেখো সূর্যরশ্মি লম্বভাবে পড়লে কি হবে? উত্তর হবে সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে স্বাভাবিকভাবে সেই স্থানের উষ্ণতা বেশি হয় এবং সেখানে গ্রীষ্মকাল বিরাজমান হবে। এর পরের প্রশ্ন দেখো মুক্তিবেগ কাকে বলে? উত্তর হবে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলা হয়। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো একই দ্রাঘিমা রেখায় অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় এক হয় কেন? উত্তর হবে পৃথিবী 24 ঘন্টায় একবার সূর্যকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাই প্রতিটি দ্রাঘিমা রেখায় 24 ঘন্টায় একবার করে সূর্যের সামনে আসে। সূর্য যখন যে দ্রাঘিমা রেখার উপরে অবস্থান করে তখন সেখানে লম্বভাবে কিরণ দেয় এবং সেই দ্রাঘিমার সর্বোচ্চ মধ্যাহ্ন সূচিত হয়। এই মধ্যাহ্ন অনুসারে ওই দ্রাঘিমার স্থানীয় সময় সূচিত হয়, তাই একই দ্রাঘিমায় অবস্থিত জায়গাগুলির স্থানীয় সময় এক হয়। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো পোল্ডার ভূমি কি? উত্তর হবে নেদারল্যান্ডের সমুদ্রে অগভীর এলাকা, এখানে একটা স্পেস হয়ে গেছে, স্পেসটা হবে না, অগভীর এলাকা ভরাট করে যে ভূমি তৈরি হয়েছে তাকে পোল্ডার ভূমি বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো জল দূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করার দুটি উপায় আলোচনা করো। উত্তর হবে 1 নম্বর পয়েন্ট লিখবে পুকুর, নদী, খাল, বিল, হ্রদ বা অন্যান্য জলাশয়ে নোংরা আবর্জনা নিক্ষেপ বন্ধ করতে হবে। 2 হচ্ছে পুকুরে গবাদি পশু স্নান করানো, কাপড় কাচা, বাসন মাজা প্রভৃতি বন্ধ করতে হবে, এখানে ভয়েরই হবে। নেক্সট প্রশ্ন দেখো নদী খাত বা নদী উপত্যকা কাকে বলে? উত্তর হবে উৎস থেকে মোহনা পর্যন্ত অংশে যে সুদীর্ঘ খাতের ভিতর দিয়ে নদী জল বয়ে নিয়ে যায় তাকে বলা হয় নদী খাত বা নদী উপত্যকা। এর পরের প্রশ্ন দেখো পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? উত্তর হবে অধিক উচ্চতায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পামির মালভূমি অবস্থান করে বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট বা লাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখো টেমস নদীকে ইংল্যান্ডের শিল্পরীতি বলা হয় কেন? উত্তর হবে টেমস নদীকে কেন্দ্র করে ভারী বা হালকা শিল্প গড়ে উঠেছে। আবার ওইসব শিল্প কারখানার প্রয়োজনীয় জল ও উৎপাদিত পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য টেমস নদীপথ অন্যতম জলপথ পরিবহনের কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সেজন্য টেমস নদীকে ইংল্যান্ডের শিল্প নদী বলা হয়। এরপর চলে আসো রচনাধর্মী প্রশ্ন উত্তরে। এই প্রশ্নগুলো কিন্তু 5 মার্কস করে থাকবে।
1 নম্বর দেখো নিত্যবহ বা অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। আমি এখানে নিত্যবহ নদী আগে লিখে নিয়েছি, এরপর অনিত্যবহ নদী লিখেছি। তোমরা যেভাবে পার্থক্য লেখো, একদিকে নিত্যবহ নদী আরেকদিকে অনিত্যবহ নদী, এইভাবে লিখে তোমরা পয়েন্টসগুলো করতে পারো। আমি পরপর পয়েন্টসগুলো লিখে নিয়েছি। 1 নম্বর দেখো নিত্যবহ নদী। যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে তাকে নিত্যবহ নদী বলা হয়। দেখো 1 2 করে আমি এইভাবে পয়েন্টস করে লিখেছি, তোমরা পরপর সিরিয়ালি এইদিকে নিত্যবহ নদী আরেকদিকে অনিত্যবহ নদী এইভাবে লিখে নেবে। 2 হচ্ছে এই সকল নদী সাধারণত বরফ গলা জলে পুষ্ট। 3 নম্বর পয়েন্টস দেখো নিত্যবহ নদীগুলির জলসম্ভার বেশি থাকার জন্য এরা দৈর্ঘ্যে অনেক বড় হয়। 4 নম্বর পয়েন্টস দেখো এই সকল নদী থেকে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ, পরিবহন প্রভৃতির সুবিধা পাওয়া যায়। 5 হচ্ছে সারা বছর জলপ্রবাহের কারণে নদীর উপত্যকা গভীর হয়। 6 হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা প্রভৃতি নিত্যবহ নদীর উদাহরণ। এখানে কমা দিয়ে নেবে। নেক্সট হচ্ছে অনিত্যবহ নদী। ওদিকে 1 নম্বর পয়েন্টস নিত্যবহ নদীতে যেটা আছে, এখানে 1 নম্বর পয়েন্টসে অপোজিটে এটা লিখবে। 1 হচ্ছে যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে না তাকে অনিত্যবহ নদী বলা হয়। 2 হচ্ছে এই সকল নদী সাধারণত বৃষ্টির জলে পুষ্ট হয়। 3 হচ্ছে অনিত্যবহ নদীগুলির জলসম্ভার কম হয়, এরা দৈর্ঘ্যে অনেক ছোট হয়। 5 হচ্ছে এই সকল নদী থেকে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ, নৌ পরিবহনের সুবিধা কেবলমাত্র বর্ষাকালে পাওয়া যায়। 5 নম্বর পয়েন্টস লিখবে সারা বছর জলপ্রবাহ না থাকায় নদী উপত্যকা অগভীর হয়। আর 6 নম্বর লিখবে ময়ূরাক্ষী, অজয়, দামোদর প্রভৃতি অনিত্যবহ নদীর উদাহরণ। এইভাবে তোমরা 6টা পয়েন্টস লিখে দেবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো, অথবা পৃথিবীর সর্বত্র বায়ুচাপ সমান হয় না কেন। তো লিখবে পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্য হয়, তারপর দাঁড়িয়ে দেবে এই তারতম্যের কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর লিখবে বায়ুতে উষ্ণতা তারতম্য। বায়ু উত্তপ্ত হলে প্রসারিত ও হালকা হয়, ফলে উপরে উঠে যায়, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে। অপর পক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয়, এই জন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। পরিমাণ বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে, এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। 2 হচ্ছে ভূপৃষ্ঠের উষ্ণতা। বায়ুমণ্ডলের শতকরা প্রায় 90% উপাদানই যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে, তার চাপও কমে। 4 নম্বর পয়েন্ট লিখবে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির জন্য কোরিওলিস বলের সৃষ্টি হয়। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব, এখানে একটা দাঁড়িয়ে দেবে আর এখানে একটা র করে নেবে। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ুর ছিটকে বাইরের দিকে চলে যেতে চায় এবং সে কারণে বায়ুচাপে তারতম্য হয়। 5 নম্বর পয়েন্ট লিখবে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা। পৃথিবী পৃষ্ঠে যে স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি, এখানে তারপর দাঁড়িয়ে দেবে। অপরদিকে কম ঘনত্ব বা গভীরতা যুক্ত স্থানে বায়ুর চাপ কম হয়। নেক্সট পয়েন্ট লিখবে অভিকর্ষজ টান। অভিকর্ষজ টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে, এখানে একটা র করে দেবে। পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত নিকটবর্তী সেই স্থানে অভিকর্ষজ টানের প্রভাব ততই বেশি। পৃথিবীর অভিগত গোলাকাকৃতি হওয়ায় মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম হয়। নেক্সট প্রশ্ন দেখো চিত্রসহ পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছন্ন মালভূমির বৈশিষ্ট্য আলোচনা করো। ছবিটা তোমরা বই থেকে দেখে নেবে। উত্তর দেখো পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য এভাবে হেডিং করে নেবে। 1 হচ্ছে ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই মালভূমি দেখা যায়। 2 হচ্ছে এগুলি অধিক উচ্চতা বিশিষ্ট হয়। 3 হচ্ছে মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয়, এটা কেটে দেবে। এবং জীবাশ্ম থাকতে পারে। 4টি পর্বত বেষ্টিত হয়, এখানকার পরিবেশ শুষ্ক প্রকৃতির হয়। নেক্সট হেডিং করবে ব্যবচ্ছন্ন মালভূমির বৈশিষ্ট্য। 1 হচ্ছে এই মালভূমিগুলি প্রাচীন শিলা দ্বারা গঠিত ও খনিজ সমৃদ্ধ হয়। 2 হচ্ছে কঠিন শিলা গঠিত অংশগুলির উচ্চতা প্রায় সমান হয়। 3 হচ্ছে মালভূমির উচ্চতা ক্রমশ হ্রাসমান। আর 4 হচ্ছে এই মালভূমির মাঝে ছোট ছোট গম্বুজাকৃতির পাহাড় দেখা যায়। আজকে আমি 3টে গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওতে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।